দক্ষিণ কলকাতা আইন কলেজের মধ্যে যে গণধর্ষণের ঘটনাটি ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা একটু খোঁজ খবর নিচ্ছিলাম যে উচ্চশিক্ষায় পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে যেগুলো রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, প্রত্যক্ষভাবে সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় না হলেও যেগুলোর উপর রাজ্য সরকারের নিয়ন্ত্রণ আছে, যেমন দক্ষিণ কলকাতা ল কলেজ, সেগুলো সাধারণভাবে অবস্থা কি, কিভাবে সেগুলো পরিচালিত হয়, সেই খোঁজ খবর নিতে গিয়ে যে ছবিটা উঠে আসছে, যে মর্মান্তিক ছবিটা, সেটা আমি আজকে অনুষ্ঠানে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই এবং একদম নির্দিষ্ট করে কতগুলো পয়েন্ট ধরে ধরে আমার কথাটা আমি বলবো। প্রথম বিষয়টা হচ্ছে এই যে ওই যে কলেজে ধর্ষণের ঘটনাটি ঘটেছে সেটা কোনো ব্যতিক্রম নয়। মানে আমি একথা বলছি না অবশ্যই যে কলেজে কলেজে ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু ওই ধরনের ওই মনোজিৎ মিশ্র জাতীয় একজন কর্তা ব্যক্তি কলেজে থাকবেন, এক বা একাধিক কর্তা ব্যক্তি থাকবেন, এটা একটা রুটিন ঘটনা, এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। যে কোনো কলেজের খোঁজ নিলেই এটা জানা যাচ্ছে। ব্যাপারটা একটু ব্যাখ্যা করা দরকার। এই শাসক দল বা তৃণমূল কংগ্রেসের অনুগত একটা ত্রিস্তরীয় অস্থায়ী কর্মী ব্যবস্থা কলেজগুলোতে চালু আছে। ত্রিস্তরীয়টা কিরকম? কলেজের পরিচালনা সমিতিতে তো অনেক নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, আমরা তো কিন্তু তাদের কথা বলছি না, আমরা অস্থায়ী কর্মী হিসেবে যারা নিযুক্ত হন তাদের কথা বলছি। মনে রাখা দরকার, এদের নিয়োগের জন্য কিন্তু কোনো স্ট্রাকচার্ড ব্যবস্থা নেই। এমনকি স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য এসএসসির মাধ্যমে পরীক্ষা হয়, যে পরীক্ষা দুর্নীতির কারণে 2016 সালে পরীক্ষা বাতিল হয়েছে, সেরকমও কোনো ব্যবস্থা কিন্তু কার্যকর নেই এখন। এরা একেবারেই ওই সিভিক ভলেন্টিয়ার যেভাবে নিয়োগ হয় সেইভাবে নিয়োগ হন, দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ হন। কেন ত্রিস্তরীয় ব্যবস্থাটা বলছি? অনেকগুলো কলেজে খোঁজ নিয়ে যা জানালাম, সেটা সাধারণ ব্যবস্থা, এটা দেশের রাজ্যের বিভিন্ন কলেজে চলে আসছে। সেটা হচ্ছে অস্থায়ী কর্মীদের একদম উপরে একটা লেয়ার আছেন যারা হচ্ছেন এলাকার সত্যিকারে বড় প্রভাবশালী রাজনৈতিক নেতা। এখন তারা কিন্তু খুব একটা কলেজ টলেজে আসেন না, তার কারণ হচ্ছে তাদের সামাজিক পরিচয়টা কলেজের বাইরে আর কি, বিরাট ব্যাপার। তারা পাড়ার হর্তাকর্তা, তাদের নির্দেশে দোকান খোলে বন্ধ হয়, কোথায় কে ফেরিওয়ালা বসবে, হকার বসবে, সে সমস্ত তারা ঠিক করেন। তাদের একটি বিরাট সমাজের তথাকথিত ক্ষমতার জায়গা আছে। এখন অশিক্ষক কর্মচারী কলেজের মধ্যে ঢুকলে তিনি তো বড়জোর তিনি তো সর্বোচ্চ ক্লার্ক হবেন, তিনি তো অধ্যাপক হবেন না, শিক্ষক হবেন না। ফলে সেই সামাজিক আহ, জায়গাটা থেকে তাকে কলেজে দেখা যায় না। তাকে দেখা যায় খুব বিশেষ বিশেষ কোনো অনুষ্ঠানে, কলেজে কোনো রাজনৈতিক নেতা এলেন, কলেজে কোনো বড় ফাংশন হলো তখন। দ্বিতীয় একটি স্তর আছে যারা কিন্তু বাস্তবে কাজ করেন, যারা কম্পিউটার নিয়ে বসে চেয়ার টেবিল খাতাপত্র নিয়ে কাজ করে, এরা অস্থায়ী কর্মী, কিন্তু এরাই কিন্তু কলেজটাকে চালান। এদের যদি বাদ দিয়ে দেওয়া যায়, কলকাতার উত্তর দক্ষিণে বেশ কয়েকটি কলেজে খোঁজ নিয়ে দেখলাম, তাহলে কিন্তু কলেজ চলবে না। এরপরে তৃতীয় একটা স্তর আছে যাদেরকে যাদের সঙ্গে কথা বললাম, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষক, অধ্যক্ষ, তারা বলছেন একে বায়বীয় স্তর বলছেন। বায়বীয় মানে এদের কখনো ঠিক দেখা যায় না, এরা কোথায় থাকেন, কি করেন, প্রতিদিন এদের কোনো বসার জায়গাও নির্দিষ্ট নেই। এদের মাঝে মাঝে দেখা যায় কলেজে কোনো অনুষ্ঠান হলে, পরীক্ষার সময় এদের দেখা যায়, এরা দেখা দেন। এবং এরকম ঘটনাও শোনা যাচ্ছে, আমি কোনো কলেজের নাম করছি না, পরীক্ষার সময় যাতে যথেষ্ট কড়াভাবে গার্ড না দেওয়া হয় সেটা নিশ্চিত করতে তারা হলে হলে ঢুকে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে যান যে তারা আছেন। এই একটা ব্যবস্থা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় চলছে। জিজ্ঞেস করলে কেউ স্বীকার করবে না। যা অবস্থা, নাম করেও কাউকে কোট করে বলা খুব মুশকিল।
কিন্তু খোঁজলে সকলেই এটা জানতে পারবে। এই অবস্থাটা সঙ্গে জড়িয়ে আছে আরো কতগুলো পয়েন্ট। একটা বিষয় যেটা আমরা কিছুদিন আগে আলোচনা করেছি, আপনারা সকলেই জানেন, উচ্চ মাধ্যমিক স্তরে এনরোলমেন্ট যত হচ্ছে সেই তুলনায় ২ বছর পরে গিয়ে পরীক্ষা দিচ্ছেন অনেক কম স্টুডেন্ট, বিশেষ করে ছাত্ররা। তার একটা কারণ এই কলেজ স্তরের শিক্ষকরা বলছেন যে উচ্চ মাধ্যমিক স্তর থেকেই বিশেষ করে ছেলেদের মধ্যে একটা ভাবনা হয়েছে যে পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে ডিগ্রি পেয়ে বিশ্ববিদ্যালয়ের একটা ডিগ্রি, কলেজের একটা ডিগ্রি পেয়ে, বিশ্ববিদ্যালয়ের একটা ডিগ্রি পেয়ে কাজের কোনো নিশ্চয়তা নেই, এটা বাংলার সমাজে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। ফলে যারা একেবারেই পড়াশোনার আকর্ষণে লেখাপড়ার প্রতি ভালোবাসার কারণে পড়াশোনা করছেন, তাদের বাদ দিলে একটা বিরাট অংশ যারা পড়াশোনা করছেন কাজের জন্য, চিরকালই তাই করেন, তারা মোদ্দা কথাটা বুঝে গেছেন যে কলেজের ডিগ্রি, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি খুব একটা কোনো মূল্য নেই। তারা তখন থেকেই কাজের চেষ্টা করছেন। এম্পিরিক্যাল অবজারভেশন হচ্ছে, আমার কাছে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা নেই, কিন্তু বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে, হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে যা জানা যায়, ছেলেরা অধিকাংশ ক্ষেত্রেই কোনো না কোনো একটা অর্থকরী কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন। কোনো কোনো ক্ষেত্রে সেটা রাজ্যের বাইরেও হতে পারে। কাজ শিখতে চলে যাচ্ছেন, কাঠের কাজ, জলের লাইনের কাজ, টোটো চালনার কাজ, অটো চালনার কাজ কম বয়স থেকে শিখে নিচ্ছেন যাতে তাদের জীবিকা অর্জনের সুবিধা হয়। এতে তো দোষের কিছু নেই, এটা তো কার্যত এটা হওয়ারই কথা। কিন্তু বৈষম্যটা যেটা রয়েছে, অদ্ভুত অবস্থাটা যেটা রয়েছে, সেটা এই কাজটার কোনো, যে কাজ তারা করছেন, করতে যাবেন, ভবিষ্যতে যে কাজ করতে জীবিকা অর্জন করবেন, তার জন্য কোনো প্রশিক্ষণ বা কোনো প্রস্তুতি স্কুল স্তরে তাদের থাকছে না। বৃত্তিমূলক শিক্ষা নামক বস্তুটি একটি প্রহসন, কোথাও তা কার্যকরভাবে চলে না, এবং এর পিছনে যে সরকারের খুব উদ্যোগ আছে, মাথা ব্যথা আছে, তাও নয়। যদিও এরা শেষ পর্যন্ত এই ধরনের কাজ করেই, কেউ অটো চালিয়ে, কেউ টোটো চালিয়ে, কেউ জলের কাজ করে, কেউ ইলেকট্রিক লাইনে কাজ করে, কেউ বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত পরিষেবার আনুষঙ্গিক কাজ করে জীবিকা নির্বাহ করবেন, তার জন্য কোনো প্রস্তুতি তাদের স্কুল স্তরে নেই, এমনকি উচ্চ মাধ্যমিক স্তরেও নেই। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এখনো শেখানো হচ্ছে, তিনি আসলে শেষ পর্যন্ত হয়তো কাঠের কাজ করবেন, করে খুবই ভালো রোজগার করবেন। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শিখে যে কাঠের কাজ যিনি করছেন তার থেকে বেশি রোজগার করা যায় আজকাল, তা নয়। কিন্তু তা সত্ত্বেও আমাদের শিক্ষা ব্যবস্থা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে শিখিয়ে যাবে, কাঠের কাজ করার জন্য কোনো প্রস্তুতি নেওয়া হবে না। আমরা এই ব্যবস্থার মধ্যে বাস করছি। এই ব্যবস্থার মধ্যে সরকারের যে বিশ্বাসযোগ্যতা, পশ্চিমবঙ্গ সরকারের বিশ্বাসযোগ্যতা, তার মূলে একটা বড় কুঠারাঘাত করেছে এসএসসি নিয়োগ দুর্নীতি। আমরা দেখতেই পাচ্ছি এই ধরনের পরীক্ষা ব্যবস্থায়, যেখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আবেদন করার কথা, এবার এত বছর পর পরীক্ষা হচ্ছে, 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার পর পরীক্ষা হচ্ছে, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর পরীক্ষা হচ্ছে, তা সত্ত্বেও আবেদনকারীর সংখ্যা কিন্তু তা সেরকম বেশি নয়। এখনো পর্যন্ত সর্বশেষ খবরে আমি যতদূর জানি 1 লাখ পেরিয়েছে মাত্র। হ্যাঁ, এখনো সময় আছে, অবশ্যই নিশ্চয়ই আরো অনেক আবেদনপত্র জমা পড়বে, কিন্তু যারা কাজ করতে চান, যারা স্কুলের চাকরি চান, তারা কি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবেন? সাধারণ বুদ্ধি তো তা বলে না। আমি যদি কাজটাকে আন্তরিকভাবে চাই, তাহলে বিজ্ঞাপন বেরোনো মাত্র তো আমি আবেদন করব। কিন্তু ওই বিশ্বাসযোগ্যতাটা বড় ঘাটতি রয়ে গেছে। সত্যি সত্যি কি নিয়োগ হবে? হলে কি তারা চাকরি পাবেন? পেলে কি সেটা শেষ পর্যন্ত আবার আটকে যাবে কিনা? এই একটা বিরাট বড় অনিশ্চয়তা ঝুলে রয়েছে।